আসসালামু আলাইকুম। ঘড়ির কাঁটা এখন রাত 4:12। ঠিক এই মুহূর্তে আমি বসে আছি ঢাকা এয়ারপোর্টের অর্থাৎ হজরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টের ইভিএল স্কাই লাউঞ্জে। আজকে আমি যাচ্ছি ঢাকা থেকে ফ্রান্সের নিস শহরে টার্কিশ এয়ারলাইন্সে যাচ্ছি। সব মিলিয়ে 15 ঘন্টার একটা ফ্লাইট, 6:50 ফ্লাইট, 5:30 গেট ওপেন হবে। এখন আপাতত অপেক্ষা করছি স্কাই লাউঞ্জে। তো এই যাত্রায় আমার সাথেই থাকুন, যেতে যেতে আপনাদের সাথে বাকি গল্পগুলো করছি। আজকের ব্লগে আপনাদের নিয়ে যাব ফ্রান্সের নিস শহরে। দ্বিতীয়বারের মতো ফ্রান্সে যাচ্ছি। প্রথমবার গিয়েছিলাম 2022 সালে। এবার আমি যাচ্ছি টার্কিশ এয়ারলাইন্সে চড়ে। রাত 3:30টার দিকে এয়ারপোর্টে ঢুকেছি। এরপর আনুষ্ঠানিকতা সেরে সোজা চলে এলাম ইভিএল স্কাই লাউঞ্জে। টার্কিশ এয়ারলাইন্সের সৌজন্যে লাউঞ্জ অ্যাক্সেসের সুযোগ পেয়েছি। লাউঞ্জের পরিবেশ অসাধারণ, কিন্তু মানুষজন একেবারেই নেই। হয়তো রাত গভীর হওয়ায় যাত্রী সংখ্যা কম। সারাদিন অফিস করে এয়ারপোর্টে এসেছি, স্বাভাবিকভাবেই খুব ক্লান্ত। লাউঞ্জে বসেই রাতের খাবার খেলাম। এরপর কফিতে চুমুক দিতে দিতে সময় গুনছিলাম। ভোর 6:30টায় আমার ফ্লাইট, কিন্তু সময় যেন কোনোভাবেই যাচ্ছিল না। চলুন ইভিএল স্কাই লাউঞ্জটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। এখানে হরেক রকমের খাবার থরে থরে সাজানো আছে। কোনটা রেখে কোনটা খাবো ভেবেই পাই না। আর এই পাশে দারুণ একটা বুক কর্নার আছে। বই পড়েও আপনি সময় কাটাতে পারবেন। তার পাশেই টয়লেট, গোসলের ব্যবস্থাও আছে। আমি এর আগে সিটি ব্যাংকের এমএক্স লাউঞ্জ ভিজিট করেছিলাম। সেখানে গোসলের ব্যবস্থা দেখিনি, যদিও তাদের ওয়াশরুমটা লাউঞ্জের বাইরে। দেখতে দেখতে ঘড়ির কাঁটা 6টার ঘরে এলো। এবার আমি চললাম বোর্ডিং গেটের দিকে। টার্কিশ এয়ারলাইন্সের TK713 ছিল আমার ফ্লাইট নাম্বার। বোর্ডিং গেট 5। লাউঞ্জ থেকে বেরিয়ে 5 নম্বর গেটের দিকে এগিয়ে যাচ্ছি। এই পথে বহুবার যাওয়া আসা করেছি। বাম পাশে থাকা এই নামফলকে চোখ আটকে গেছে। 1995 সালের 9 মার্চ তখন এই বিমানবন্দরের নাম ছিল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর। এর বোর্ডিং ব্রিজ আর হোল্ডিং লাউঞ্জের উদ্বোধন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এর আগে এটা চোখে পড়েনি, হয়তো ঢেকে রাখা হয়েছিল। ওই তো আমার জন্য অপেক্ষা করছে টার্কিশ এয়ারলাইন্সের বোয়িং A330-300। প্রথমবারের মতো টার্কিশ এয়ারলাইন্সে ভ্রমণ করছি। বোয়িং A330-300 ওয়াইড বডির উড়োজাহাজ। দীর্ঘ দূরত্বের ভ্রমণের জন্য বেশ আরামদায়ক। প্রথমে যাব ইস্তাম্বুল, সেখান থেকে আবার আরেক ফ্লাইটে ফ্রান্সের নিস শহরে। বোর্ডিং ব্রিজ ধরে বিমানে উঠলাম। আগে থেকেই অনলাইনে সিট বুকিং করেছিলাম। ইমার্জেন্সি এক্সিটের বিশাল লেগ স্পেস পেয়েছি, সেই সাথে উইন্ডো সিট। ইকোনমি ক্লাসে ছিল আমার টিকিট। এই ক্লাসে 232 সিট পজিশন। নিজের আসনে বসে জানালার পাশ দিয়ে রানওয়ের দৃশ্য উপভোগ করছিলাম। কিছুক্ষণ পর ককপিট থেকে ওরালের খবর এলো। সামনে থেকে স্ক্রিনে যাবতীয় নির্দেশনা দেয়া হলো। আমি যেহেতু ইমার্জেন্সি এক্সিটের সামনে ছিলাম, তাই আমাকে আলাদা করে কিছু তথ্য জানিয়ে দেয়া হলো, জরুরি মুহূর্তে যদি কাজে লাগানো যায়। ও, আপনাদের তো বলাই হয়নি, আমার সিট নাম্বার ছিল 28A। ঘড়ির কাঁটায় যখন ভোর 6:37 তখন শুরু হলো ট্যাক্সি। এরপর শক্তিশালী টেক অফ। ধীরে ধীরে ছোট হয়ে গেল ঢাকা শহর, আর শুরু হলো ইউরোপের উদ্দেশ্যে দীর্ঘ আকাশ যাত্রা। বিমান যখন মাঝ আকাশে, তখন জানালা দিয়ে মেঘ দেখছিলাম। এই মেঘের ভেলায় ভাসতে ভাসতে আমরা যাব তুরস্কের ইস্তাম্বুলে এবং সেখান থেকে ফ্রান্সের নিস শহরে। আনুমানিক ঘন্টাখানেক চলার পর ব্রেকফাস্ট এলো। খাবারটা দারুণ ছিল, সেই সাথে কেবিন ক্রুদের আন্তরিকতাও ছিল বেশ। সবার খাওয়া শেষ হলো, বাইরে রোদের প্রখরতাও বাড়ছিল। কেবিন বাতি বন্ধ হয়ে গেল। হালকা একটু ঘুম দিলাম। ঘুম থেকে উঠেই চললাম ওয়াশরুমে। বিমানে যদিও এটাকে ল্যাবরেটরি বলে। প্রথমবার বিমানে উঠলে টয়লেট ব্যবহার নিয়ে অনেকেই বিড়ম্বনায় পড়েন। আমাকেও পড়তে হয়েছিল প্রথম জার্নিতে। যারা এই বিড়ম্বনা এড়াতে চান তাদের জন্য বলছি, কম বেশি সব বিমানের ইকোনমি ক্লাসের টয়লেট একই রকম, তবে কোনোটাতে জায়গা একটু বেশি, কোনোটাতে কম। এটা হচ্ছে বাচ্চাদের জন্য ডাইপার বা প্যান্ট চেঞ্জ করার জায়গা। ওয়াটার নলে 2 ধরনের চিহ্ন আছে, লাল, নীল। লালটাতে চাপ দিলে গরম পানি আসবে,
নীলটাতে দিলে আসবে ঠান্ডা পানি। পাশের নলটাতে আছে হ্যান্ড ওয়াশ। এই পানি কিন্তু খাওয়ার জন্য না, এই যে দেখেন লেখা আছে, এটা টিস্যু ফেলার বিন। এখানে আছে কমোড টিস্যু বের করে ঠিক এভাবে কমোডের উপর বিছিয়ে নেবেন। এতে আপনি জীবাণুমুক্ত থাকবেন, পরের জন্য নিরাপদ থাকবে। টয়লেট ব্যবহার শেষে এখানে চাপ দিলেই ফ্ল্যাশ হবে। ফ্ল্যাশ করার সময় জোরে শব্দ হতে পারে, এতে ভয়ের কিছু নেই। বের হওয়ার সময় এই নবটা বাম দিকে টানলেই দরজা খুলে যাবে। পুরো বিমানে সবাই ঘুমাচ্ছে, আমিও ঘুমিয়েছি। ভারতের জয়পুর অমৃতসর হয়ে কাবুল বাকুর উপর দিয়ে আমরা যাচ্ছি। ঢাকার সময় যখন 12টা, তখন পরিবেশন করা হলো দুপুরের খাবার। খুব আয়েশ করে খেলাম, খাওয়া শেষ করে আবার ঘুম দিলাম। হঠাৎ ককপিটের ঘোষণায় ঘুম ভাঙলো। বুঝলাম আমরা এখন তুরস্কের আকাশে। উইন্ডো শেডটা তুলে আমি অবাক, কি চমৎকার দৃশ্য। মেঘকে সঙ্গে নিয়ে রওনা হয়েছিলাম ঢাকা থেকে। সেই শুভ্র মেঘই স্বাগত জানালো ইস্তাম্বুলে। উপরে আকাশ আর নিচে সাগর, উফ কি অসাধারণ দৃশ্য। ধীরে ধীরে ইস্তাম্বুল শহর আমাদের কাছে চলে এলো। জানালা দিয়ে তুরস্কের বাড়ি ঘরগুলো দেখতে দেখতে কখন যে পাইলট ল্যান্ড করলো বুঝতেই পারিনি। মনে হলো একটা ঘোরের মধ্যে ছিলাম। ল্যান্ডিংটাও দারুণ ছিল। বাংলাদেশ সময় বিকেল 3টা আর ইস্তাম্বুলের সময় বেলা 12টায় ল্যান্ড করি আমরা। ফাইনালি 8 ঘন্টা 50 মিনিটের একটা জার্নি শেষ করে ঢাকা থেকে চলে এলাম ইস্তাম্বুলে। এখন আমার পরবর্তী ফ্লাইট, নিচের যে ফ্লাইট আছে সেটার জন্য অপেক্ষা করতে হবে। অর্থাৎ সেই যে গেট আছে সেই গেটে যেতে হবে, ইন্টারন্যাশনাল ট্রান্সফার। এয়ারপোর্ট সাইন বলছে এখান থেকে আমাকে আরও 3 থেকে 4 মিনিট হাঁটতে হবে। আমাকে এখন ইন্টারন্যাশনাল ট্রান্সফারে যেতে হবে, ফ্রান্সের নিসে আমার ফ্লাইট। তো চলুন যেতে যেতে বাকি গল্পগুলো করছি। তুরস্কের ব্যস্ততম বিমানবন্দর ইস্তাম্বুল এয়ারপোর্টে নেমে আমার চোখ কপালে। বিশাল এই বিমানবন্দর সত্যি দেখার মতো। আধুনিক স্থাপত্য, পরিচ্ছন্ন পরিবেশ এবং অসংখ্য আন্তর্জাতিক ফ্লাইট, সব মিলিয়ে এটি বিশ্বের অন্যতম ব্যস্ত ট্রানজিট হাব। ঘড়ির কাঁটা এখন ইস্তাম্বুল সময় 12টা 48। আমাকে 3 ঘন্টার মতো অপেক্ষা করতে হবে। 4টা 20-এ আমার পরবর্তী ফ্লাইট এবং 3টা 20-এ গেট ওপেন হবে। 3টা 5-এ গেট নাম্বার দেবে। তো এই সময়টা আমাকে অপেক্ষা করতে হবে। চলুন এই সময়টা আপনাদেরকে নিয়ে ইস্তাম্বুল এয়ারপোর্টটা ঘুরে দেখি। ইস্তাম্বুল এয়ারপোর্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় 2018 সালের 29 অক্টোবর, তুরস্ক প্রজাতন্ত্রের 95তম প্রতিষ্ঠাবার্ষিকীতে। তবে পুরোদমে বাণিজ্যিক কার্যক্রম শুরু হয় 6 এপ্রিল 2019 সালে। এটির আয়তন প্রায় 76.5 বর্গ কিলোমিটার। বছরে 20 কোটি যাত্রী সেবার পরিকল্পনা নিয়ে তৈরি এই বিমানবন্দরটি বর্তমানে 9 কোটি যাত্রীকে সেবা দিচ্ছে। ইস্তাম্বুল এয়ারপোর্টে গড়ে প্রায় 1500টি ফ্লাইট প্রতিদিন পরিচালিত হয়, যা এটিকে ইউরোপের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরগুলোর শীর্ষে রেখেছে। ইস্তাম্বুল এয়ারপোর্ট শুধু বড় নয়, যাত্রী সেবার দিক থেকে অত্যন্ত আধুনিক। প্রায় 566টি চেক ইন কাউন্টার, 77টি প্যাসেঞ্জার বোর্ডিং ব্রিজ, 228টি পাসপোর্ট কন্ট্রোল ডেস্ক, প্রায় 40,000 গাড়ির পার্কিং সুবিধা, শত শত ডিউটি ফ্রি শপ, আন্তর্জাতিক ব্র্যান্ডের স্টোর, বিভিন্ন দেশের খাবারের রেস্টুরেন্ট ও ক্যাফে, প্রিমিয়াম লাউঞ্জ, বিজনেস লাউঞ্জ, ফ্রি ওয়াইফাই, স্লিপিং পড, হোটেল, শিশুদের খেলার জায়গা, মেডিকেল সেন্টার থেকে শুরু করে প্রেয়ার রুম, লাগেজ স্টোরেজ, কারেন্সি এক্সচেঞ্জ, ফার্মেসি, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের জন্য বিশেষ সহায়তার ব্যবস্থা, সবই পাবেন এখানে। এটা হচ্ছে ওয়াইফাই কিয়ক্স মেশিন। এখানে পাসপোর্টের প্রথম পাতাটা, ছবি সহ পাতা যেটা, সেই পাতাটা রাখলেই এখানে একটা টোকেন শো করবে, নাম্বার শো করবে, অথবা এইখান দিয়ে একটা টোকেন বের হবে। এই টোকেনটা দিয়ে আপনি আনলিমিটেড ওয়াইফাই ব্যবহার করতে পারবেন টার্কিশ এয়ারপোর্টে। আমিও করেছি, কিন্তু নিরাপত্তার স্বার্থে আপনাদেরকে আমার পাসপোর্ট ডিটেলস এবং ওয়াইফাইয়ের যে টোকেন সেই টোকেনটা দেখালাম না। ইস্তাম্বুলের ভৌগোলিক অবস্থান ইউরোপ, এশিয়া ও আফ্রিকার সংযোগস্থলে, তাই বিশ্বের শত শত গন্তব্যে যাওয়া আসার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট হাব। এখান থেকে শতাধিক দেশের শত শত শহরে সরাসরি ফ্লাইট পরিচালিত হয়। বিশেষ করে টার্কিশ এয়ারলাইন্সের বৈশ্বিক নেটওয়ার্কের কারণে এই বিমানবন্দরের গুরুত্ব আরও বেড়েছে। বিশাল বড় এয়ারপোর্ট, আসলে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাওয়ার মতো অবস্থা।
কিন্তু আমি যেহেতু বিভিন্ন দেশ ঘুরি, এয়ারপোর্টে সময় কাটাতে আমার খারাপ লাগে না, ভালোই লাগে। আর এতদিন ইস্তানবুল এয়ারপোর্টের গল্প শুনেছি, সবচেয়ে ব্যস্ত এবং সবচেয়ে আধুনিক একটা এয়ারপোর্ট, আজকে নিজের চোখে তা দেখছি, সত্যি ভালো লাগছে। তো আপনাদের কেমন লাগছে লিখে জানান ভিডিওর কমেন্টস বক্সে। আর ভিডিও কিন্তু এখনও শেষ হয়নি, পরবর্তী ফ্লাইটের জন্য অপেক্ষা করছি। পুরো যাত্রায় আপনারা আমার সাথে থাকুন, একদম নিস এয়ারপোর্টে নামা পর্যন্ত আপনাদেরকে বিভিন্ন তথ্য দেব। ট্রানজিটের সময় কিছুটা হাঁটাহাঁটি করলাম, বিভিন্ন দোকান ঘুরে দেখলাম এবং পরবর্তী ফ্লাইটের গেটের দিকে রওনা দিলাম। ঘড়ির কাঁটা এখন টার্কিশ সময় 2:24, অর্থাৎ 2:30 একটু কম। আমার পরবর্তী ফ্লাইটের সময় হয়ে গেছে। হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে ইস্তানবুল থেকে নিসের যে ফ্লাইট TK1815, এই ফ্লাইটটি D6 গেট থেকে ছাড়বে। ইস্তানবুল এয়ারপোর্টটা অনেক বড় এবং অনেক বিজি। শুরুতে আমার গেট নাম্বার ছিল A2V, এরপর আবার হোয়াটসঅ্যাপে মেসেজ করে তারা জানিয়েছে গেট চেঞ্জ হয়েছে D6। তো কেয়ার করা, আমি A2 এর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম। মাঝপথে মেসেজটা দেখে আবার আমাকে ফিরে আসতে হয়েছে। এবার যাচ্ছি D6 এর কাছে। এয়ারপোর্টে কিছুক্ষণ পরপর নির্দেশিকা দেওয়া আছে, তেমনি আপনি যদি আপনার চেক ইন গেট কোনটা সেটা জানতে চান তাহলে আপনি নিজেই জানতে পারবেন। কীভাবে জানতে হয় চলুন এই সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে কিওস্ক মেশিনটা দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে হোয়ার মাই গেট। প্রথমে ইংলিশ করে নেবেন, এরপর আপনার যে ফ্লাইট নাম্বার, আমার ফ্লাইট নাম্বার হচ্ছে TK1815 দিলাম। ওরা বলছে এখনও গেট দেয়নি, 15টা 5 অর্থাৎ 3টা 5-এ গেট নাম্বার দেবে। কেয়ার করা, আমাকে অপেক্ষা করতে হবে, বুঝতে পারছি না এইটা ফলো করব না মোবাইলের SMS ফলো করব। যাই হোক, মোবাইলের SMS ফলো করে এগিয়ে এলাম ওই যে D1 থেকে D17। তো আমাকে নিচে নামতে হবে। আমার গেট নাম্বার হচ্ছে মোবাইলের SMS অনুযায়ী D6। গিয়ে দেখি কি হয়। এবার আমার দ্বিতীয় ফ্লাইট। আমি কাঙ্ক্ষিত সেই গেটের সামনে। কিছুক্ষণ পরে শুরু হলো বোর্ডিং। এবার আমার সিট 11B। ইস্তানবুল থেকে ফ্রান্সের নিসের উদ্দেশ্যে যাত্রা করেছি এয়ারবাস A321-200 তে চড়ে। এটি আগের বিমানের তুলনায় ছোট হলেও ইউরোপীয় রুটের জন্য খুবই জনপ্রিয় একটি বিমান। ইস্তানবুল সময় ঠিক 4:20 শুরু হলো আমার দ্বিতীয় যাত্রা। ঘড়ির কাঁটায় যখন ইস্তানবুল সময় বিকেল 5:23, তখন পরিবেশন করা হলো খাবার। রাইস আইটেম নিলাম আমি। খেয়ে একটু সিনেমা দেখার চেষ্টা করলাম, কিন্তু চোখ খোলা রাখতে পারলাম না, তাই হালকা একটা ঘুম দিলাম। ঘুম ভেঙে জানালায় চোখ রাখতেই দেখি আমরা ফ্রান্সের আকাশে প্রবেশ করেছি। বিমানটি ভূমধ্যসাগরের উপর দিয়ে নিস এয়ারপোর্টের রানওয়ের দিকে এগিয়ে যাচ্ছে। অপূর্ব নীল সমুদ্র আর মনোমুগ্ধকর উপকূলীয় দৃশ্য, এই মুহূর্তগুলো সত্যি ভোলার মতো নয়। ফাইনালি আমার 15 ঘন্টা 50 মিনিট অর্থাৎ 16 ঘন্টার জার্নি শেষ হলো। নিস এয়ারপোর্ট থেকে বের হলাম। ইমিগ্রেশন খুবই দারুণ ছিল, তবে এখানে সিল মারেনি, ডিজিটালি সব এন্ট্রি নিয়েছে। এবার লাগেজ কালেক্ট করে বাস ধরে আমরা যেখানে থাকবো সেখানে চলে যাচ্ছি। বিমান থেকে নেমেই অনুভব করলাম ফ্রান্সের দক্ষিণ উপকূলের ভিন্ন এক আবহ। এটাই ছিল আমার দ্বিতীয়বারের মতো ফ্রান্সে আসা। প্রথমবার অবশ্য প্যারিস দিয়ে এসেছিলাম, তাই প্রতিটি সফরের মতো এবারও নতুন কিছু দেখার, নতুন কিছু অভিজ্ঞতা অর্জনের এবং নতুন গল্পের আনন্দ ছিল আলাদা। ফ্রান্সের সময় 6:25 ল্যান্ড করেছি আমরা। ব্যাগেজ নিয়ে যখন বের হলাম তখন ঘড়ির কাঁটায় সন্ধ্যা 7:25। সন্ধ্যা হলেও এখনও কিন্তু সূর্য ডুবেনি। মজার ব্যাপার হচ্ছে এখানে সূর্য অস্ত যায় 9টা, 9:30, 10টার দিকে। তো এর মাধ্যমে শেষ হলো আমার 15 ঘন্টারও বেশি, 15 ঘন্টা 50 মিনিট অর্থাৎ 16 ঘন্টার লম্বা জার্নি। ঢাকা থেকে ইস্তানবুল, ইস্তানবুল থেকে ফ্রান্সের নিস শহরে আমি এখন। এয়ারপোর্ট থেকে বেরিয়েছি। ইমিগ্রেশন লাগেজ পেতে খুব বেশি সময় লাগেনি, অল্প সময়ের মধ্যে সব কাজ শেষ হয়ে গেছে। এখন যাচ্ছি হচ্ছে বাস কাউন্টারে। এখান থেকে বাস ধরে যাব ফ্রান্সের কান শহরে। সেখানেই থাকবো আগামী 10 দিন। আপনাদের নিয়ে ঘুরবো ফ্রান্সের কান শহর, এক্সপ্লোর করব নতুন অনেক কিছু। সেই ভিডিওগুলো পেতে হলে কিন্তু আমার সাথেই থাকতে হবে। কি করতে হবে? চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে এখন বাস স্ট্যান্ডে বসে আছি।
81 নম্বর বাস ধরে আমি যাব নিস এয়ারপোর্ট থেকে কানে। তো এই ছিল আমার ফ্রান্সে আসার গল্প। কেমন লেগেছে ভিডিওটি জানাবেন কমেন্টস করে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে ফ্রান্স ভ্রমণের পরের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।